শপে চলছে ধামাকা অফার। তাই আম্মু আমরা কিনবো না? কেনাকাটা এখন বেবি শপে পাচ্ছেন 50% ডিসকাউন্ট। চলে আসুন বেবি শপে, কেনাকাটা হোক ধুমায়। বেবি শপ, ইউ মিন দ্য ওয়ার্ল্ড। ওভারপাস নির্মাণ কাজ শেষ না হওয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 4 লেনের সুবিধা মিলছে না, ভোগান্তিতে ব্যবহারকারীরা। ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিলের সিদ্ধান্ত। সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় আহত খাদিজা এখনও আশঙ্কাজনক অবস্থায়। দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজও উত্তাল সিলেট। উপকূলীয় এলাকায় ইলিশ প্রাপ্তির সাথে বেড়েছে জলদস্যুর উপদ্রব, আতঙ্কে জেলেরা। অভিযান চলছে, দাবি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর। কাল থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গাকে মর্তলোকে বরণের অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা। পুরান ঢাকার শাঁখারী বাজারে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ততা। এবং কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ইংল্যান্ড ওয়ানডে সিরিজ। ব্যাটিংয়ের ওপর মনোযোগ থাকবে টাইগারদের। প্রস্তুতি ম্যাচে জয়ের পর আত্মবিশ্বাসী ইংলিশরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা সরকার। বারবার সময় বাড়িয়েও কাজ না হওয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 4 লেন প্রকল্পে ওভারপাস নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই 3টি রেলওয়ে ওভারপাসের কাজ শেষ না হওয়ায় বহু কাঙ্ক্ষিত 4 লেন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন মহাসড়ক ব্যবহারকারীরা। প্রকল্প পরিচালক বলছেন, ওভারপাসের কাজ শেষ না করেই আগামী ডিসেম্বরে 4 লেন প্রকল্প সমাপ্ত করা হবে। তবে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে সংশ্লিষ্টদের পরিকল্পনার অভাব ছিল। রিপোর্ট করেছেন এহসান জুয়েল, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। মেয়াদ বেড়েছে 4 দফা, খরচ বেড়েছে প্রায় 1700 কোটি টাকার বেশি। 2012 সালের জুলাই মাসের পরিবর্তে অবশেষে চলতি বছরের জুলাইয়ে খুলে দেওয়া হয়েছে মহাসড়ক। 4 লেনের এই প্রকল্পের ফলে দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত ঢাকা থেকে চট্টগ্রাম যেতে এখন সময় লাগার কথা 4.5 ঘন্টা। পুরো মহাসড়কে যানবাহন নির্দিষ্ট গতিতে এগিয়ে গেলেও কুমিল্লা, ফেনী এবং চট্টগ্রামে নির্মাণাধীন 3টি ওভারপাসের যানজটে দুর্ভোগে পড়ছেন সড়ক ব্যবহারকারীরা। 2.5 বছরের প্রকল্পে সময় লেগেছে 6 বছরের বেশি। এই সময়টায় মানুষের ভোগান্তি আর দুর্ভোগের পাশাপাশি গাণিতিক হারে বেড়েছে প্রকল্পের ব্যয়। তারপরও 192 কিলোমিটার এই 4 লেনের সড়ক থেকে এখন যখন সুফল পাওয়ার কথা, সেখানে গলার কাটা হয়ে আছে এই ফেনী রেল ওভারপাসের মতো 3টি ওভারপাস। যে 3টি ওভারপাসে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় এখানে এসে যানবাহনের গতি শুধু কমে যাচ্ছে না, একই সঙ্গে অনিশ্চয়তা তৈরি হয়েছে কাজ শেষ হওয়া নিয়েও। এখন তো ট্রেনের জন্য যে থামে রয়েছি, যখন আমরা ওভারপাসে চলে যাব তখন তো ট্রেনের জন্য থামে থাকতে হবে না। ডবল রোড থেকে সিঙ্গেল রোড হয়ে গেছে গা। ওভারব্রিজটা চালু করলে তো দাম আর থাকে না। 5 দিন 7 দিন লাগতো, চিন্তা তো কম হচ্ছে, আপনার টিপ মারতে পারছি না আমরা। ওভারপাস নির্মাণের কাজে গাফিলতির কথা স্বীকার করে প্রকল্প পরিচালকও বলছেন, নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তি বাতিল করে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের অ্যাপ্রুভ টাইম আমরা দিয়েছিলাম 30শে জুন পর্যন্ত। তারপরেও মৌখিকভাবে আমরা আরো 2-2.5 মাস ওয়েট করছি। তো না পারলে এভাবে ফেলে রেখে মানুষের ভোগান্তি তো আর দীর্ঘস্থায়ী করা যায় না, তাদেরকে পেনাল্টি করে বিদায় করে দিই। তবে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, মূল সড়ক এবং ওভারপাসের ব্যাপারে আগে থেকেই ভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করা হয়নি বলেই মহাসড়কের কাজ শেষ হলেও ওভারপাসের কাজ সমাপ্ত করা যায়নি। এই প্রজেক্টের মধ্যে অনেক এলোমেলো সিদ্ধান্ত ছিল, অনেক রকমের গন্ডগোল ছিল, যেই কারণেই কিন্তু সার্বিকভাবে যাত্রীরা এখন যে ফুল লেনিং এর উপযোগিতা ছিল সেটা কিন্তু অন্তত এইসব জায়গাগুলিতে পাচ্ছেন, একটা বটলনেকের সৃষ্টি হচ্ছে। এই প্রকল্পে সময়ক্ষেপণের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিবেদনে 1143 কোটি টাকার ক্ষতির কথা বলা হয়েছে। এখন ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিল করা হলে অর্ধসমাপ্ত এই ওভারপাসগুলোর কাজ কখন কিভাবে শেষ করা হবে সে ব্যাপারেও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। অস্ত্রোপচারের প্রায় 2 দিন পেরোতে চললেও হাসপাতালের আইসিইউতে এখনও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছাত্রলীগ নেতা বদরুলের নৃশংসতার শিকার খাদিজা বেগম।
রাজধানীর স্কয়ার হাসপাতালে মঙ্গলবার বিকেল 5টার দিকে মাথায় অস্ত্রোপচার শেষে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। 72 ঘন্টা পর্যবেক্ষণের পর আজ সর্বশেষ অবস্থা নিশ্চিত করা যাবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে শারীরিক অবস্থা সাপেক্ষে আজ দুপুরের দিকে বিস্তারিত জানানোর কথা রয়েছে। সোমবার বিকেলে সিলেটের এমসি কলেজে পরীক্ষা শেষে বাসায় ফেরার সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলম। আহত অবস্থায় খাদিজাকে ভর্তি করা হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। পরে সেখান থেকে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে খাদিজাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুপুর 1টা থেকে 5টা পর্যন্ত অস্ত্রোপচার করা হয় তার। আমরা কঠোরভাবে অবস্থানে আছি যাতে আমার খাদিজার সুবিচার হয়। যার ক্ষতি তার হয়ে গেছে, আল্লাহ পাক তাকে এখন উদ্ধার করবে, সুস্থ করবে, কিন্তু যে নরপশু তার প্রতি আক্রমণ করেছে সে সরকারের কাছে ধরা আছে, তার যাতে সুবিচার হয়। দর্শক, এই মুহূর্তে স্কয়ার হাসপাতালে রয়েছেন সহকর্মী মাহমুদ রাকিব। খাদিজার শারীরিক অবস্থার খবরাখবর জানবো তার কাছ থেকে। সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাকিব। হ্যাঁ স্বপ্না, আপনি জানেন যে স্কয়ার হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে আছে সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার। তো এই মুহূর্তে আপনারা তো আসলে জানেন যে তার অবস্থা আশঙ্কাজনক এবং সম্পূর্ণ এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় তাকে আইসিইউতে রাখা হয়েছে। আমি যদি আপনাকে একটু সবশেষ খবর জানিয়ে দিই, এখানে আজ সকালে খাদিজাকে দেখতে গিয়েছিলেন তার কলেজের অধ্যক্ষ এবং তিনি এসে আমাদের যে বিষয়টি বলেছেন, ডাক্তাররা নাকি তাকে বলেছে যে খাদিজার বেঁচে থাকাটা আসলে একরকম মিরাকেল বা অলৌকিক বিষয়। কারণ যেভাবে তাকে কোপানো হয়েছে, তার পুরো শরীরে বিশেষ করে মাথা যেভাবে তাকে থেতলে দেওয়া হয়েছে, তাতে করে আসলে স্পটেই খাদিজার মারা যাওয়ার কথা ছিল এবং সে বিষয়টিকে কিন্তু ডাক্তাররা বলেছেন মিরাকেল। সেটি আমাদের জানিয়েছেন খাদিজা যে কলেজে পড়তেন সেই কলেজের অধ্যক্ষ এবং তিনি আমাদের এও জানিয়েছেন যে খাদিজার অবস্থার কোনোভাবেই উন্নতি হয়নি, যেভাবে ছিল এখনো সম্পূর্ণ অবনতির দিকেই আছে এবং আশঙ্কাজনক অবস্থাতে আছে। তবে ডাক্তাররা যে বিষয়টি আপনারা জানেন যে গতকাল বলেছেন যে 72 ঘন্টা পর, অর্থাৎ এই 72 ঘন্টা শেষ হবে আগামীকাল শুক্রবার দুপুরের পর। তো সেই দুপুরের পর কিন্তু তারা মূলত পরবর্তী যে পদক্ষেপ সেটি খাদিজার জন্য নেবেন এবং কথা রয়েছে যদি 72 ঘন্টার মধ্যে খাদিজার অবস্থার কিছুটা উন্নতি হয়, সেক্ষেত্রে খাদিজার একটি সিটি স্ক্যান করানো হবে। কারণ এই মুহূর্তে খাদিজার শারীরিক যে অবস্থা, তাতে তার সিটি স্ক্যান করার মতো কোনো অবস্থাতে নেই। এবং তিনি আমাদের আরও যে জানিয়েছেন খাদিজার কলেজের অধ্যক্ষ যে ডাক্তাররা নাকি তাকে বলেছেন যে আসলে এখানে যে বিষয়টি রয়েছে বা খাদিজার যে আশঙ্কাজনক অবস্থা, সে বিষয়টি যাতে বাহিরে খুব বেশি না বলা হয়, কারণ তার অবস্থা যে খুব বেশি ভালো না সেটা কিন্তু আসলে আমরা খাদিজার যে কলেজের অধ্যক্ষ তার কথার মাধ্যমে খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তো সব মিলে বুঝতেই পারছেন যে খাদিজার অবস্থায় আশঙ্কাজনক অবস্থাতে আছে। আমি আপনাকে আরেকটু তথ্য জানিয়ে দিই, খাদিজার বাবা থাকতেন সৌদি আরব এবং খাদিজার বড় ভাই থাকতেন চীন। তারা কিন্তু দুজনই ইতিমধ্যে বাংলাদেশে এসেছেন। খাদিজার বাবা ইতিমধ্যেই স্কয়ার হাসপাতালে এসেছেন, তার মেয়েকে তিনি দেখেছেন এবং তার ভাই এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্কয়ার হাসপাতালের পথে এই মুহূর্তে রয়েছেন। এবং আমরা আরো কথা বলেছি খাদিজার মামা আব্দুল বাসেত, তিনিও কিন্তু প্রথম থেকে খাদিজার সঙ্গে রয়েছেন এবং তিনি আমাদের যে বিষয়টি বারবার নিশ্চিত করেছেন যে খাদিজা একবারের মতো কিন্তু চোখ খোলেননি এবং শরীর নড়াচড়া করেননি, অর্থাৎ খাদিজা যে অবস্থায় ছিলেন সে অবস্থাতে আছেন। এবং তিনি বলেছেন যে আমরা কিছুক্ষণ আগে এদিক সেদিক শুনতে পেরেছিলাম যে কেউ বলছেন যে হয়তো খাদিজার অবস্থা খুবই খারাপ, বেঁচে আছে কিনা সেটাই সন্দেহ, আবার কেউ বলছিলেন যে সে নাকি চোখ খুলেছেন। তো আসলে পুরো বিষয়টি কিন্তু কোনোটি সঠিক নয়। তার মামা যিনি আমাদের নিশ্চিত করেছেন যে খাদিজা একবারের জন্য চোখ খোলেনি, তার হাত পা নাড়েনি এবং তিনি শতভাগ তার দেহে প্রাণ আছে বলে তিনি আমাদের জানিয়েছেন। মোটামুটি স্কয়ার হাসপাতালে আপনি বুঝতে পারছেন যে এখানে অনেক গণমাধ্যম কর্মী রয়েছেন, খাদিজার অবস্থা তারা দেশবাসীকে জানাচ্ছেন এবং তার অপেক্ষা আছেন ডাক্তাররা কখন কথা বলবেন। আমরা অপেক্ষা আছি ডাক্তার কখন এসে সর্বশেষ অবস্থা আমাদের জানাতে। স্বপ্না, মোটামুটি আমার কাছে স্কয়ার হাসপাতালে খাদিজার এই ছিল সবশেষ খবর। আমরা পরবর্তীতে আপনাকে আবার জানিয়ে দেবো। স্বপ্না। দর্শক, রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে খাদিজার শারীরিক অবস্থার খবরাখবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। অন্যদিকে খাদিজার উপর বর্বর হামলার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন করে আজও বিক্ষোভ করছেন সিলেট মহিলা কলেজের শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী আব্দুল আহাদ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আহাদ। ধন্যবাদ স্বপ্না। আপনি যেমনটি বলছিলেন যে আসলে বদরুলের ফাঁসির দাবিতে সিলেট সরকারি মহিলা কলেজের
শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি আসলে যত সময় যাচ্ছে তত এই মেয়েদের আন্দোলন আসলে আরো বেশি জোরদার হচ্ছে। আপনারা এখন যেমনটি দেখতে পাচ্ছেন যে এই মেয়েরা এই শহীদ মিনারের সামনে তারা সিলেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সড়কটি সিলেটের প্রাণকেন্দ্র বলা হয় এই চৌহাট্টা পয়েন্টে তারা জিন্দাবাজার আম্বরখানা সড়ক অবরোধ করে তারা এখন বিক্ষোভ করছে এবং প্রায় আধা ঘন্টা হয়ে গেছে তাদের এই বিক্ষোভের এবং তাদের এই বিক্ষোভের কারণে এই সড়কটি বন্ধ হয়ে গেছে এবং দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়েছে। তো আসলে মেয়েদের একটাই দাবি যে যতক্ষণ পর্যন্ত এই বদরুলকে বিশেষ ট্রাইব্যুনালে শাস্তির ব্যবস্থা করা না হবে এর আগ পর্যন্ত আসলে তাদের এই আন্দোলন চলবে এবং এর আগে তারা ক্লাস পরীক্ষায় ফিরে যাবে না এমনটি তারা বলছে। এবং এর কিছুক্ষণ আগে আমরা আগেও বলেছিলাম যে তারা বিক্ষোভ মিছিল নিয়ে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে তারা স্মারকলিপি প্রদান করেছে এবং সেই স্মারকলিপি থেকে তারা যেমনটি বলেছে যে এই বদরুলের পক্ষে যাতে কোনো আইনজীবী যাতে না দাঁড়ায় এই দাবিটিও তারা করেছে। আমি কথা বলবো একজন আন্দোলনকারীর সাথে। আসলে তোমাদের দাবিটা কি যদি একটু বলো। আমাদের দাবিটা আমরা চাইছি যে আমাদের আন্দোলন সার্থক হবে তখনই যখন বদরুলের আমরা ফাঁসির কুঠায় দেখতে পারবো। কারণ আমরা চাই না বদরুলের মতো যে অসংখ্য ঘটনাগুলো পেছনে ঘটেছে সেগুলোর আবার কোনো পুনরাবৃত্তি হোক। আমরা আমাদের নিরাপত্তা চাই। শিক্ষাঙ্গনে যে আমাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে এরকম করা হলে নারীদের ভবিষ্যৎ অবশ্যই অন্ধকারে আছে। আমাদের দাবি একটাই, আমরা ফাঁসি চাই। সপ্তাহ আপনি যেমনটি শুনলেন যে মেয়েরা বলছে যে তাদের একটাই দাবি যে বদরুলের যাতে ফাঁসির ব্যবস্থা করা হয় এবং ফাঁসির ব্যবস্থা করার জন্য যাতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে আদালতের মাধ্যমে তার এই ফাঁসির ব্যবস্থা করা হয় এবং বদরুলকে যেদিন কোপানো হয় সেই দিন তার সাথে যারা ছিল তাদেরকেও যাতে চিহ্নিত করে তাদেরও শাস্তির ব্যবস্থা করা হয়। এবং আরেকটি দাবি তারা তুলছে যে প্রতিটি কলেজে এবং স্কুলে যাতে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয় যাতে অপরাধীরা শনাক্ত করা যায়। এই দাবিটাও তারা তুলছে আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে। আমার কাছে এখনো পর্যন্ত এই ছিল সিলেটের মেয়েদের বিক্ষোভের খবর। স্বপ্না। দর্শক, খাদিজার উপর বর্বর হামলার প্রতিবাদে আজও উত্তাল সিলেট। সেখানে ক্লাস পরীক্ষা বর্জন করে সিলেট মহিলা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। এই বিষয়ে আমাদের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আহাদ। সময় সংবাদে আরও থাকছে। প্রতিষ্ঠার 38 বছর পর নিজেদের পরিধি বাড়ানোর পরিকল্পনা সিএমপির। নতুন আরও 8টি থানার প্রস্তাবনা, প্রয়োজন বাড়তি 5000 জনবল। এবং ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে কলাপাড়া কুয়াকাটার 22 কিলোমিটার সড়ক। পাথরের পরিবর্তে খোয়া দিয়ে কাজ করার অভিযোগ। ঠিকাদারি প্রতিষ্ঠানকে দুষল সড়ক বিভাগ। সব প্রস্তুতি শেষ। দশভুজা দেবী দুর্গার আগমনী বার্তায় এখন চারদিকে। সন্ধ্যায় বোধন পূজার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বরণ করে নেবেন সনাতন ধর্মাবলম্বীর ভক্ত অনুরাগীরা। চট্টগ্রামে সকাল থেকে মণ্ডপে মণ্ডপে পৌঁছে দেওয়া হয়েছে প্রতিমা। বিভিন্ন জায়গায় ইতোমধ্যে মণ্ডপে বসানো হয়েছে দেবীকে। আর দেবীকে এক নজর দেখতে ভিড় করতে শুরু করেছেন ভক্তরা। হাজার বছরের চিরায়িত এ উৎসবকে ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণভাবে পালনের জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সন্ধ্যায় পূজা ও অধিবাসের মধ্য দিয়ে আনন্দময়ী দুর্গাকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন পূজারী ও ভক্তরা। এদিকে মাদারীপুরেও শেষ হয়েছে মণ্ডপগুলোর সাজসজ্জার কাজ। আর পূজাকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছেন সনাতন ধর্মাবলম্বীদের নেতারা। এছাড়া দিনাজপুর, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলাতেও প্রতিমা তৈরি শেষে পৌঁছে দেওয়া হচ্ছে মণ্ডপগুলোতে। প্রতি বছরে নেই একদম সবার সাহায্য সহযোগিতা নিয়ে আমরা ভালোভাবে উদযাপন করব এটাই আশা করি। আমাদের কাছে কোনো নেগেটিভ সংবাদ নাই। সবাই খুব সুন্দরভাবে প্রতিমা তৈরি এবং প্রতিমা তৈরি শেষ পর্যায়ে আছে এবং পূজার ব্যাপারে সবাই যাতে সতর্ক থাকে আমরা এই বিষয়গুলো আমাদের জাতীয় পত্রিকা, স্থানীয় চ্যানেল এইগুলোতেও আমরা প্রচার করছি। মানব হয়ে দেবতার পূজা করা ভোরে দুঃসাধ্য ব্যাপার। তো মা যদি সেই কৃপা করে আমাদের আমন্ত্রণ গ্রহণ করে তাহলে আমাদের মঙ্গল
এবং জনগণের মঙ্গল, দেশ ও শান্তির ও মঙ্গল। পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে প্রত্যেকটা পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করেছি। আমরা সর্বোপরি আমাদের পূজা সুষ্ঠু সুন্দরভাবে মাদারপুর পালিত হবে। দুর্গাপূজায় উৎসবের রঙে নিজেদের রাঙাতে পুরান ঢাকার শাঁখারী বাজারে চলছে শেষ মুহূর্তের বেচা বিক্রি। নতুন পোশাকের সাথে দেবী দুর্গাকে বরণে শাখা, সিঁদুর, আলতা ও টিপের বিক্রি বেড়েছে। সাজানো হবে দুর্গা ও তার সন্তানদের, তাই প্রতিমার নতুন পোশাক ও মুকুটের সাথে দেবীকে অঞ্জলি দিতে থালা, ঘট, প্রদীপ সহ পূজার নানা সরঞ্জাম কিনতেও ভিড় করছেন ক্রেতারা। বিস্তারিত থাকছে হাজেরা শিউলির রিপোর্টে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা মণ্ডপ সহ সর্বত্রই এখন উৎসবের আমেজ। পোশাকের কেনাকাটা অনেকটাই শেষ, এখন অপেক্ষা দেবীর আগমনের। আর দেবী দুর্গাকে বরণের নতুন শাখা, সিঁদুর ও আলতা কিনতে পুরান ঢাকার শাঁখারী বাজারে ভিড় করছেন হিন্দু রমণীরা। দশমীতে মার সিঁথিতে সিঁদুর পরিয়ে সিঁদুর খেলায় মাতবেন ভক্তরা। সবাই সবার কপালে সিঁদুর ছোঁয়ায়, শঙ্খ সিঁদুরে সবকিছু করে মার ভক্তি করি, মার কাছে আশীর্বাদ চাই যাতে আমাদের দিনগুলো ভালো যায়। দশমীতে মার সিঁদুর পড়ায়, মাকে সিঁদুর পরে আমরা আনন্দ করি। মায়ের পূজায় শাখা পড়া এবং সিঁদুর পড়া এটা আমাদের একটা অন্যরকম আনন্দ। স্বামীর মঙ্গলের জন্য প্রথা অনুসারে সারা বছর সিঁদুরের সাথে শাখা পরেন হিন্দু গৃহবধূরা। তবে সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে নতুনত্ব চায় সবাই। বিক্রেতারা জানান, সোনা বাঁধানো ও ময়ূরের কারুকার্য খচিত চিকন শাখা বেশি চলছে। ক্রেতাদের চাহিদা মেটাতে ভারত ও শ্রীলঙ্কা থেকে বৈচিত্র্যময় ডিজাইনের শাখাও আমদানি করা হয়েছে। সবাই নতুনত্ব চায়, ডিজাইন এগুলো সব নতুনত্ব আমরা কালেকশন করে আনি। কেউ চিকন শাখা চায়, কেউ মিডিয়াম চায়, কেউ মোটা চায়। সোনা বাঁধানো শাখা 1000 টাকা, চিকনগুলো 400-500 এরকম, মোটাটা একটু 700-600। শারদীয় উৎসব উপলক্ষে প্রতিমার জন্য নতুন কাপড়, মুকুট সহ হরেক রকম পূজার উপকরণও বিক্রি হচ্ছে। আর মায়ের চরণে অঞ্জলি ও পূজার অর্ঘ্য দিতে প্রদীপ, আগরবাতি, ঘট সহ নানা উপকরণও কিনছেন ভক্তরা। ঠাকুরকে আমাদের নতুন কাপড় চোপড় কিনে দিতে হবে, এই কারণেই আজকে ঠাকুরের জন্য জামা কাপড় কিনলাম। মায়ের পূজা উপলক্ষে পূজার ঘট এটা আমরা এখান থেকে কিনলাম, এটা মন্দিরে মন্দিরে আমরা দিব। থালা, বাটি, কলস সবকিছু মিলে দুর্গা মার জন্য কেনা হচ্ছে, নতুন দিয়ে পূজা দিতে হয়। উৎসব শুরু হওয়া পর্যন্ত চলবে পূজার এসব সাজ ও সরঞ্জামের বিক্রি। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। প্রতিষ্ঠার 38 বছর পর নিজেদের পরিধি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। নতুন 2টি জোন এবং 8টি থানা প্রতিষ্ঠার মধ্য দিয়ে তারা তাদের কর্মপরিধি 50 বর্গমাইলের জায়গায় 100-তে উন্নীত করতে চায়। এজন্য বাড়তি 5000 জনবলের পাশাপাশি জেলার সীতাকুণ্ড, হাটহাজারী, পটিয়া এবং বোয়ালখালী থেকে অংশ বিশেষ নিয়ে 5টি ও সিএমপির বিদ্যমান থানা ভেঙে আরও 3টি থানা বাড়ানোর প্রস্তাবনা দিয়েছে পুলিশ দপ্তরে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 10 লাখ জনসংখ্যার বন্দর নগরীতে 6টি থানা নিয়ে 1978 সালের 30 নভেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু হয়। 2000 সালে 6টি এবং সবশেষ 2012 সালে আরও 4টি বাড়িয়ে থানা সংখ্যা করা হয় 16টি। কিন্তু আয়তন সে 50 বর্গমাইলে থেকে গেল, লোক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 60 লাখের বেশি। এতে সাধারণ মানুষ আইনি সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। জনবল যদি আরো বাড়ে, পুলিশ ইউনিটের সংখ্যা যদি বাড়ে, তার থানার সংখ্যা যদি আরো বাড়ে, তাহলে পুলিশ জনগণের আরো কাছাকাছি যেতে পারবে এবং জনগণকে সেবা প্রদান করা পুলিশের পক্ষে আরো সহজতর হবে। এই অবস্থায় নতুন 8টি থানা বাড়িয়ে 24টি করার পরিকল্পনা নিয়েছে সিএমপি। মূলত নগরীর চাঁদগাঁও এবং জেলার হাটহাজারীর অংশ বিশেষ নিয়ে কুয়াইশ থানা, নগরীর বাইজিদ এবং জেলার হাটহাজারীর অংশ নিয়ে ফতেয়াবাদ থানা, নগরীর আকবরশাহ এবং জেলার সীতাকুণ্ড থানার অংশ নিয়ে ভাটিয়ারি থানা, নগরীর কর্ণফুলী এবং জেলার বোয়ালখালী এবং পটিয়া অংশ নিয়ে শিকলবাহা থানা করা হবে। এছাড়া স্বতন্ত্র থানা হবে বিমানবন্দর। বিদেশিদের নিরাপত্তা, প্রচুর শিল্প কলকারখানা হচ্ছে, এগুলো নিরাপত্তা সবকিছু মিলিয়ে 8টি থানা হলে নতুন 2টি ক্রাইম ডিভিশন, পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট, নতুন আরেকটি পিওএম, ট্রাফিকের কিছু জনবল বৃদ্ধি, নতুন আরেকটি ডিভিশন হলো প্রোটেকশন ডিপার্টমেন্ট, যেটি ঢাকায় চ্যান্সারি নামে পরিচিত। সবকিছু মিলিয়ে জনবল আনুমানিক 5000 বৃদ্ধির একটি পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি। গত বছর পুলিশ হেডকোয়ার্টারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য স্বতন্ত্র থানা সহ আরো নতুন 4টি থানার প্রস্তাবনা দিয়েছিল জেলা পুলিশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এবার কুপওয়ারা জেলার সেনা ঘাঁটিতে হামলা, সেনা অভিযানে 3 জঙ্গি নিহত। নির্মাণ শেষ করে হস্তান্তর হতে না হতেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে কলাপাড়া কুয়াকাটার 22 কিলোমিটার সড়ক।
শিডিউল অনুযায়ী পাথরের পরিবর্তে খোয়া দিয়ে কাজ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়ী করে সড়ক ও জনপথ বিভাগ। পর্যটন কেন্দ্র কুয়াকাটা সম্পৃক্ত এ মহাসড়কে নিম্নমানের কাজে হতবাক পর্যটকরাও। তবে জনদুর্ভোগ লাঘবে কিছু কাজ করে সড়কটি চলাচলের উপযোগী রাখার কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। পর্যটন কেন্দ্র কুয়াকাটায় যাতায়াতের একমাত্র সড়ক এটি। প্রতিদিন এ পথে দেশি বিদেশি হাজারো ভ্রমণ পিপাসু মানুষ আসেন এখানে। কুয়াকাটায় আসা পর্যটকদের একটাই দাবি ছিল রাস্তা সংস্কার সহ যোগাযোগ ব্যবস্থাটা ভালো করার। পর্যটকদের ভোগান্তির কথা বিবেচনা করে বর্তমান সরকার 2009 সালের শুরুর দিকে এই সড়কটি নতুন করে নির্মাণের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান তড়িঘড়ি করে রাস্তার কাজ শেষ করে। ফলে কিছুদিন পার না হতেই পুরনো দুর্ভোগ নতুন করে শুরু হয়েছে। রাস্তায় কাজের মান খারাপ হওয়ায় সওজ বিভাগ ঠিকাদার প্রতিষ্ঠানকে বিল না দেয়ায় তারা মামলা দায়ের করে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন কুয়াকাটায় আসা পর্যটক সহ এলাকাবাসী। গাড়ি গুড়ি অ্যাক্সিডেন্ট ডেলি হইতেছে, এই গাথা গোথা ভাঙ্গাচুরা রাস্তার খাতা বড় বড় হুমুর পরে রাত্রি ওঠে না, রাত্রিতে আটটা। একবার যদি পর্যটক আসে পরবর্তীতে কাউকে উৎসাহিত করবে না, নিজেরাও আসবেন না। সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা জানান, মামলা থাকার কারণে সড়কটি মেরামত করা যাচ্ছে না। কাজের গুণগত মান আমাদের স্পেসিফিকেশন অনুসারে না হওয়ায় আমরা তাদের কাজের বিল প্রদান করিনি। ফলে তারা হাইকোর্টে এবং স্থানীয় কোর্টে মামলা দায়ের করেছে। বর্তমানে বিষয়টি বিচারাধীন থাকায় আমরা কোনো উন্নয়ন কর্মকাণ্ড এখানে চালাতে পারছি না। 2009 সালে কুলাপাড়া কুয়াকাটা সড়কের 22 কিলোমিটার রাস্তার কাজের জন্য বরাদ্দ করা হয় 56,96,13,000 টাকা। সময় সংবাদ। চট্টগ্রামে আসন্ন দুর্গাপূজা, আশুরা এবং ইংল্যান্ড দলের টেস্ট খেলা চলাকালীন সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সিএমপি কার্যালয়ে ব্রিফ করছেন পুলিশ কমিশনার ইকবাল বাহার। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনাদের মাধ্যমে জনগণকে অবহিত করবার জন্য আসলে মূলত এই ব্রিফিংটি। তো প্রথমেই আমি পূজা নিয়ে একটু কথা বলি। সেটি আমাদের 231টি পূজা মণ্ডপ চট্টগ্রাম মহানগরী এলাকায়। এই 231টির ভিতরে অধিক গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ আছে 105টি, গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ আছে 100টি এবং সাধারণ পূজা মণ্ডপ আছে 26টি। তো সবগুলো পূজা মণ্ডপে আমরা পুলিশ এবং আনসার দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করেছি। এই নিরাপত্তাগুলোর ভিতরে আমাদের থাকবে মণ্ডপ কেন্দ্রিক পুলিশ ও আনসার সমন্বয়ে গঠিত টিম, যেটি সার্বক্ষণিক থাকবে। সাদা পোশাকে পুলিশি নজরদারি থাকবে। প্রতিমা বিসর্জনের দিন পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা থাকবে এবং প্রত্যেকটি মণ্ডপে আমরা যেটি করেছি যে একটি পরিদর্শন রেজিস্টার রেখেছি। এই পরিদর্শন রেজিস্টারে সিনিয়র অফিসাররা গিয়ে মতামত লিখতে পারেন। আমি অনুরোধ করব, আপনারা যদি ভিজিট করেন, কোনো রকম সাজেশন যদি আপনারা দিতে চান এই পরিদর্শন রেজিস্টারে দয়া করে লিখে আসবেন, তাহলে আমরা এটি জানতে পারবো বা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবো। আমাদের মোবাইল টিম থাকবে, আমাদের পিকেট থাকবে এবং স্পেশাল টিম থাকবে। এই স্পেশাল টিমগুলো আমাদের ক্রাইম ডিভিশনের 4 জন ডিসি আছেন, তাদের অধীনে থাকবে। যে কোনো প্রয়োজনে তারা তার এলাকায় এটি কাজে লাগাবেন। আর কালকে যেহেতু ষষ্ঠী, আমি ব্যক্তিগতভাবে আমাদের সিনিয়র অফিসাররা সবাই 8, 9, 10 এই 3 দিন অর্থাৎ সপ্তমী, অষ্টমী, নবমী যতগুলো পূজা মণ্ডপ পরিদর্শন করা যায় সর্বোচ্চ সংখ্যক আমরা পূজা মণ্ডপে যাব। পূজা মণ্ডপে অর্থাৎ এবং পূজা সংক্রান্তে যে করণীয় এবং বর্জনীয় আছে এটি আপনারা দেখে থাকতে পারেন। এত জায়গায় যেহেতু দিতে পারিনি আমরা চট্টগ্রামে। দর্শক, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সিএমপি কার্যালয়ে ব্রিফ করছেন পুলিশ কমিশনার ইকবাল বাহার। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। উপকূলীয় এলাকায় ব্যাপক ইলিশ প্রাপ্তির সাথে সাথে বেড়ে গেছে জলদস্যুদের উপদ্রব। অপহরণ আর মুক্তিপণ আতঙ্কে দিন কাটাচ্ছেন ভোলার মনপুরার ইলিশ শিকারীরা। সম্প্রতি জলদস্যুদের গুলিতে মারা গেছেন 2 জেলে, 25 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন আরও শতাধিক। ট্রলার, জাল, মাছ সহ অপহরণ করা অর্ধশতাধিক জেলের কাছ থেকে আদায় করা হয়েছে কোটি টাকার মুক্তিপণ। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, জলদস্যুদের নিয়ন্ত্রণে অভিযান চলছে। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
জাল ফেললেই মেঘনা নদীতে ইলিশ মিললেও মনপুরার ঢালচর থেকে হাতিয়ার নিঝুম দ্বীপ পর্যন্ত মেঘনায় জাল ফেলার সাহস পাচ্ছেন না জেলেরা। চাঁদা ও মুক্তিপণ আদায়ের লক্ষ্যে হাতিয়া অঞ্চলের জলদস্যু আলাউদ্দিন, নাজিম, কৃষ্ণা ও রুবেল বাহিনী গত 2 মাসে কমপক্ষে 40 বার হামলা ও লুটপাট চালিয়েছে। হামলাকারীদের গুলিতে মনপুরার 2 জেলে মহসিন ও কালাম মাঝি মারা গেছে। গুলিবিদ্ধ হয়ে বরিশাল হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছে আরও 6 জন। এতে আতঙ্ক আর উৎকণ্ঠার মধ্যে আছে জেলে ও ব্যবসায়ীরা। ডাকাতের ভয়ে আমরা রাত্রের বেলা কোনো বাস করতে নদীতে অনেক ভয়ঙ্কর বিষয় নিয়ে নদীর কুলি থাকি না। আমাকে 3 জন লয়ে গেছে, নিয়ে 1.5 লাখ টাকা দিতে হয়েছে। জলদস্যু বাহিনী হচ্ছে আলাউদ্দিন বাহিনী, কৃষ্ণ বাহিনী, রুবেল বাহিনী এবং নাজিমুল্লাহ বাহিনী। তাদের একটা চক্র, হাতিয়ার বিশাল একটা চক্র এর সাথে জড়িত আছে। জলদস্যুদের কারণে জেলেরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে জানিয়ে এ জনপ্রতিনিধি ডাকাতের কবল থেকে জেলেদের রক্ষার দাবি জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এখানে জেলেদেরকে রক্ষার স্বার্থে এবং ডাকাত নিধনের স্বার্থে এখানে কিছু স্প্রিড বোর্ড দেওয়া হোক। তারপরে আপনার থানা, ফাঁড়ি থানা যেগুলি জনবল আরো দরকার। ডাকাত নিয়ন্ত্রণ করে ইলিশ ধরার পরিবেশ সৃষ্টি করতে দিনরাত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানালেন কোস্টগার্ডের এই কর্মকর্তা। আশা করি আমাদের এই অভিযান অব্যাহত থাকলে ডাকাতের উপদ্রব অবশ্যই কমে যাবে এবং আমরা এতে শতভাগ সফল হব। আর জলদস্যুদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা উল্লেখ করে অভিযান জোরালো করার কথা জানালেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা। আগে অভিযান করেছি, সামনে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং আমরা জলদস্যুদের ব্যাপারে জিরো টলারেন্স। জলদস্যুদের কাছ থেকে অপহৃত 13 জেলেকে জীবিত উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আর কোস্টগার্ড অস্ত্রসহ গ্রেফতার করে আইনের আওতায় এনেছে 8 জলদস্যুকে। সময় সংবাদ, ভোলা। নাটোরে প্রায় 25 লাখ টাকার মাদকদ্রব্য ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম সহ 8 জনকে গ্রেফতার করেছে র্যাব। গতরাতে বড়াইগ্রামের বনপাড়া বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব জানায় গতরাত 11:30টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব 5-এর একটি দল। অভিযানে র্যাব 8 জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে 250 গ্রাম হেরোইন, 47 পিস ইয়াবা ও গাঁজা সহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতরা মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে র্যাব। বড়াইগ্রাম থানা বনপাড়া থেকে আমরা 8 জন মাদক সেবী এবং মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তাদের কাছে আমরা 250 গ্রাম হিরোইন, তারপর 43 পিস ইয়াবা এবং ফ্যান্সি ডিল গাঁজা এবং কিছু টাকা সহ আমরা এদেরকে স্পটে গ্রেপ্তার করি। দেশের বাইরের খবর। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরি, বারামুল্লার পর এবার কুপওয়ারা জেলার একটি সেনা ঘাঁটিতে হামলা হয়েছে। বৃহস্পতিবার ভোরে এ ঘটনায় সেনাদের পাল্টা অভিযানে 3 সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে বলে জানায় নিরাপত্তা বাহিনী। এনডিটিভি জানায় ভোর 5টার দিকে সন্ত্রাসীরা লানগেট শহরে 30 রাষ্ট্রীয় রাইফেলস ক্যাম্পে অতর্কিত হামলা চালায়। এ সময় পাল্টা অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রায় আধা ঘন্টা ধরে দুপক্ষের মধ্যে গোলাগুলি চলে। সন্ত্রাসীদের বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল উল্লেখ করে ভারতীয় নিরাপত্তা বাহিনী জানায় তারা জঙ্গিদের অন্তত 3টি অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছে। এর আগে গত মাসে কাশ্মীরের উরি সেনাঘাঁটি ও কয়েকদিন আগে বারামুল্লা জেলার একটি সেনাঘাঁটিতেও জঙ্গি হামলা হয়। কাশ্মীর নিয়ে পাক ভারত উত্তেজনার মধ্যেই এসব হামলার ঘটনা ঘটছে। খেলার খবর। বাংলাদেশ ইংল্যান্ড ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। শুক্রবার মিরপুরে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ইংল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। শেরেবাংলা স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচটি শুরু হবে দুপুর 2:30টায়। আফগানিস্তান সিরিজে বাংলাদেশের ব্যাটিং বিভাগের তামিম ও সৈকত বাদে তেমনভাবে জ্বলে উঠতে পারেনি কেউ। তবে প্রস্তুতি ম্যাচে ইমরুল কায়েসের সেঞ্চুরি ও মুশফিকের 50 রানে ফেরার ইঙ্গিত দিচ্ছে টপ অর্ডার ব্যাটিং লাইন আপের। পাশাপাশি কোচের আস্থা থাকছে সাকিব ও মাহমুদুল্লাহর ওপরও। অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে চোট পাওয়ার মাশরাফির খেলা নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও পেস অ্যাটাকে তাসকিন, শফিউলের সাথে এই সিরিজে যোগ হচ্ছে আল আমিনের নামও। এছাড়া স্পিন বোলিংয়ে সাকিবের সাথে আছেন মোশাররফ, রুবেল ও মোসাদ্দেক। সবকিছু মিলিয়ে বেশ আত্মবিশ্বাসের সাথে ইংলিশদের মুখোমুখি হতে যাচ্ছে টাইগাররা। এদিকে আবহাওয়া বেশ ভাবাচ্ছে সফরকারীদের। তবে দলের সাম্প্রতিক পারফরমেন্স মাশরাফিদের বিপক্ষে আত্মবিশ্বাস যোগাচ্ছে ইংলিশদের। তার উপর একমাত্র প্রস্তুতি ম্যাচে 300-র উপর রান তাড়া করে জয় ইঙ্গিত দিচ্ছে ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইন আপের। পাশাপাশি বোলিং বিভাগে আছেন ওকস আলী ও উইলির মতো তারকারাও। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে মিরপুর স্টেডিয়ামে নিরাপত্তা মহড়া দিয়েছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়ন।
শুক্রবার মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগে নিরাপত্তা ব্যবস্থা পরখ করতে বিশেষ মহড়ার আয়োজন করে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়ন। এদিকে বাংলাদেশের দেয়া এমন নিরাপত্তায় বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন নিরাপত্তা প্রধান রেগ ডিকাসন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ওভারপাস নির্মাণ কাজ শেষ না হওয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 4 লেনের সুবিধা মিলছে না, ভোগান্তিতে ব্যবহারকারীরা। ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিলের সিদ্ধান্ত। সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় আহত খাদিজা এখনও আশঙ্কাজনক অবস্থায়। দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল সিলেট, সড়ক অবরোধ। উপকূলীয় এলাকায় ইলিশ প্রাপ্তির সাথে বেড়েছে জলদস্যুর উপদ্রব, আতঙ্কে জেলেরা। অভিযান চলছে দাবি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর। দুর্গাপূজার সব প্রস্তুতি শেষ, মণ্ডপে মণ্ডপে পৌঁছে দেওয়া হয়েছে প্রতিমা। সন্ধ্যায় বোধন পূজার মধ্য দিয়ে দেবীকে বরণ করে নেবেন সনাতন ধর্মাবলম্বীরা। এবং কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ইংল্যান্ড ওয়ানডে সিরিজ। নিরাপত্তা নিশ্চিতে মিরপুর স্টেডিয়ামে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়নের মহড়া। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।